সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল ইসলাম। আপনারা ইতিমধ্যেই জানেন আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ আর মাত্র 5 দিন পরই অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ক্যাম্পাসে রয়েছে উৎসবমুখর পরিবেশ এবং এর উৎসবমুখর যে পরিবেশ তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে 5 জন প্রার্থী রয়েছেন যারা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদের প্রার্থী এবং একজন সংবাদকর্মী রয়েছেন। আমি শুরুতেই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন সর্বডানে আরিফুল ইসলাম, যিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী, এবং তারপরে রয়েছেন নোমান আহমেদ চৌধুরী, যিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী। তারপরে রয়েছেন মোহাম্মদ হৃদয় আহমেদ, যিনি ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। তারপরে আমার বাম পাশে রয়েছেন আশিকুর রহমান, সমন্বিত শিক্ষার্থী সংসদের প্রার্থী। তারপরে রয়েছেন আবু বকর সিদ্দিক, যিনি ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী, এবং আমার বাম পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদি হাসান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী আরিফুল ইসলামের কাছে। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, আর মহান মুক্তিযুদ্ধের অন্যতম যে চেতনা বা প্রত্যাশা ছিল সেটি ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের সাম্য এবং মানুষের ন্যায় সংগত যে অধিকারগুলো সেই অধিকারগুলো বাস্তবায়ন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশে প্রকৃতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত 54 বছরে মাত্র 8 বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। আপনি কি ভাবছেন এই যে আমাদের গণতান্ত্রিক যাত্রার মধ্যেও হতাশা, এর পিছনে আসলে দায় টাকার এবং এখান থেকে উত্তরণের পন্থাটা কি? আমন্ত্রণ। ধন্যবাদ নিউজ 24 এর আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আমার পাশে যারা আছেন সবাইকে প্রথমেই ব্যস্ততার কথা বললেন। 26 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মোট 13 দিন। 13 দিনে ছেলেদের 13টি হল, মেয়েদের 5টি হল, মোট 18টি হল, 39,000 শিক্ষার্থী। এই 39,000 শিক্ষার্থীর মন জয় করে 13 দিনের প্রচারণা করা কোনোভাবেই সম্ভব নয়। তারপর আমরা চেষ্টা করছি সকলের কাছে যেতে। আমি এই ক্যাম্পাসে এসেছি 2018 সালে। 2018 থেকে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন, এবং 18 থেকে 24 অবধি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং গণতন্ত্র রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে এবং এই ঢাকা শহরের রাজপথে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছি। এই ক্যাম্পাসে ঢুকতে পারিনি। 5 আগস্ট আগ পর্যন্ত এই ক্যাম্পাসে আমাদের পদচারণা ছিল একদমই সামান্য। আমার বন্ধুবর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, তিনি বলতে পারবেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কিছু প্রোগ্রামে আমরা এই ক্যাম্পাসে আমাদের উপস্থিতি জানান দিতে পেরেছিলাম। এছাড়া আমরা কোনো সময় এই ক্যাম্পাসে আমরা আসতে পারিনি। সুতরাং বাংলাদেশের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। সেই ভূমিকায় 18 সাল থেকে আমি নিজ চোখে দেখেছি, এবং বিগত 17 বছর এই ছাত্রদল একটি সংগঠন যার রক্তের উপর দিয়ে এই ঢাকা শহরে বিরোধী দলগুলোর রাজনীতি টিকে ছিল। ধন্যবাদ আরিফ। আমি একটু নোমান আহমেদ, আপনার কাছে জানতে চাই, এই যে বিগত 54 বছর পেরিয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার পর, ডাকসু নির্বাচন প্রতি বছর হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। আসলে গণতন্ত্রের যে চর্চা সেটি আসলে হচ্ছে না কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। নিউজ 24কেও ধন্যবাদ।
আসলে আমরা বিগত সময়ে যেটা দেখেছি যে 54 বছরে ডাকসু মাত্র হাতে গোনা কয়েকবার হয়েছে, তার মধ্যেও ইলেকশন কয়েকবার রিগ করার মতো ঘটনা ঘটেছে। আসলে ডাকসুটা হয় না কেন? পাকিস্তান পিরিয়ডেও কিন্তু অনেক বেশি ডাকসু হতো। তো আমার কাছে যেটা মনে হয় যে একটা স্টেটের একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। সো 54 বছরে আমরা দেখেছি যে আমি কোনো পার্টিকুলার পার্টির নাম যদি এখানে উল্লেখ নাও করি, যখনই যে পার্টিটা ক্ষমতায় এসেছে তখনই সে কোনো না কোনো পন্থায় এখানে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেছে এবং ক্ষমতাকে দখল করার চেষ্টা করেছে। সো ক্ষমতাকে দখল করার যে একটা পায়তারা, সেটা যদি একটা এক্সিস্টিং ডাকসু থাকে তাহলে অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ ডাকসুকে আমরা যেটা বলি যে বাংলাদেশের দ্বিতীয় সংসদ এটা বলা হয়, কারণ ডাকসু যে বডি থাকে তারা প্রথম যে সংসদ আছে সেটাকে কোশ্চেন করার মতো একটা জায়গায় থাকেন। সো কোনো সরকারই চায় না যে তাদেরকে কোশ্চেন করার মতো এনাফ শক্তিশালী একটা বডি থাকুক, এবং বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রায়নের যে চর্চা, সেই চর্চাটা রুখে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে স্বৈরাচারী সিস্টেমটা কায়েম করা অনেক বেশি সহজ হয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি ডাকসু না থাকে, বিশ্ববিদ্যালয়কে দখল করা সহজ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তা চর্চার যে একটা জায়গা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারে, সেটা রুদ্ধ করে দেওয়ার পথটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে কোনো সরকারই চায় না যে ফেয়ার একটা ডাকসু হোক। এবং আমার মনে হয় যে যে পথে আমরা যাচ্ছি, সামনের দিনে যে সরকার ক্ষমতায় আসবে সেও যে ডাকসু নিয়ে কতটুকু সিরিয়াস থাকবে, বা ডাকসু যে আমাদের শিক্ষার্থীদের একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক, সেটাও যে কতটুকু বাস্তবায়ন হবে বা আগামীতেও প্রতি বছর ডাকসু হবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলতে চাই নোমানকে। 1991 থেকে বিএনপি ক্ষমতায় ছিল 96 পর্যন্ত। 1994 ও 95-তে এমাজউদ্দিন স্যার ডাকসুর তফসিল ঘোষণা করেছেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতার কারণে ডাকসু হয়নি। শুধুমাত্র রাজনৈতিক একটি দলকে, মানে আপনি অন্যান্য দলে করতে পারেন, বাট রাজনৈতিক একটি দলের বিপক্ষে বিষেধাজ্ঞা আপনি করতে পারেন না। 2005 সালে ভাই আপনারা ক্ষমতায় আসার পরে যদি আমি নোমান আহমদ চৌধুরী বিরোধিতা করি, বা ছাত্র শিবির যদি বিরোধিতা করে, বা ছাত্রলীগ যদি আবার ফিরে এসে বিরোধিতা করে, সেক্ষেত্রেও কি ডাকসু আটকে যাবে? কেন ডাকসু আসবে? 2005 সালের পরে অতীতে তো গেছে আটকে। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল এবং 91-তে যখন বিএনপি ক্ষমতায় ছিল, 5 সালেও ডাকসুর উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং 94-95 সালে প্রফেসর এমাজউদ্দিন স্যার, এরপরে একে আজাদ চৌধুরী স্যার ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু কার কারণে হয় নাই? ছাত্রলীগের বিরোধিতার কারণে হয়নি। আপনাদেরকে আমি থামিয়ে দিচ্ছি, আমরা পরে এই বিষয়ে কথা বলবো। আমি একটু হৃদয় আপনার কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা দেখেছি যে সেই 52 সালের ভাষা আন্দোলন, 66-র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আমরা বিগত সময়গুলোতে লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলনে বারবার হামলা হয়েছে এবং ভিন্ন মতের উপর নানা নিপীড়ন নেমে এসেছিল। এইটি কারণ কি, এবং আপনি যদি নির্বাচিত হতে পারেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আপনার পদক্ষেপ কি হবে? শুভ অপরাহ্ন। ধন্যবাদ নিউজ 24 চ্যানেলকে আমাকে এখানে ডাকার জন্য। ভাষার অধিকার রক্ষার আন্দোলন থেকে 71-এর রণাঙ্গনের রক্তাক্ত বিজয় এবং 24-এর দাবানল, সেই বিজয় থেকে জন্ম নেওয়া একটি মানচিত্র, একটি পতাকা এবং স্বাধীনতার প্রতীক। প্রতিটা লড়াইয়ের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছিল আমাদের মাতৃসম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসীম সাহস, অমিত পদচারণা এবং তাদের যেই সাহসের কারণে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রগামী ছিলাম যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে। সেই সংগ্রামী আন্দোলনের উত্তরসূরি হয়ে বা সংগ্রামী ইতিহাসের উত্তরসূরি হয়ে আমি মোহাম্মদ হৃদয় আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচন করছি। আপনার যে প্রশ্নটা ছিল যে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 66-র 6 দফা, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, তারপর স্বৈরাচারী যে আন্দোলনগুলো হয়েছে, সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। সব কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল অগ্রগামী
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যে নির্বাচনের মাধ্যমে আমরা স্বাধীন নেতৃত্বটা পেতাম, সেই স্বাধীন নেতৃত্বটাকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, লেজর ভিত্তিক করার জন্য, দাসত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কায়েম করার জন্য আমাদের ডাকসুটা প্রতি সময় বন্ধ করে দেওয়া হয়। এই যে আমরা এখন 24-এর পরবর্তী সময়ে, 5ই আগস্টের পরবর্তী সময়ে দীর্ঘ 11 মাস সময় নিয়ে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে, অনশনের মাধ্যমে একটা ডাকসু পেয়েছি। সেইটা নিয়েও বিভিন্নভাবে তাল বাহানা চলছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনীতির ভয়াবহ একটা চিত্র, সেই চিত্রটার রূপ বদলে যেতে পারে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদটা প্রতি বছর হয় এবং সেইখান থেকে যদি একটা স্বাধীন নেতৃত্ব, স্বতন্ত্র নেতৃত্ব গড়ে ওঠে। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে হয়তো একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য এই ডাকসুকে ইউজ করে, অথবা ক্ষমতায় যাওয়ার পর এই ডাকসুটাকে ইউজ করতে চায়। আর আমরাও যারা ডাকসুতে আসি, প্রায় সময় আমরা দেখতে পেয়েছি ডাকসুতে আসার পর সেই ডাকসুটাকে আমরা ইজারা দিয়ে দেই বিভিন্ন দলের কাছে, ভাড়া দিয়ে দেই বিভিন্ন দলের কাছে। অথচ রাষ্ট্র বনাম সরকার এবং সরকার বনাম বিশ্ববিদ্যালয়, এই বিষয়টার মধ্যে কিন্তু এখনো মতভেদ রয়েছে আমরা দেখতে পাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটা মূলত শিক্ষার্থীদের অধিকারের আদায়ের জন্য কাজ করবে, সেটা একটা স্বাধীন প্ল্যাটফর্ম। কিন্তু আমরা দেখতে পাই প্রতিনিয়ত সেই স্বাধীন প্ল্যাটফর্মটাকে কোনো না কোনোভাবে বিতর্কিত করা হচ্ছে, কোনো না কোনোভাবে একটা দলের কাছে ইজারা দেওয়া হচ্ছে তাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য। হৃদয়, আমি আপনাকে বুঝতে পেরেছি, আমি পরে আবার আসবো, আমার সময় কম। আমি একটু আশিক আপনার কাছে জানতে চাই, 24শে জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আমরা লক্ষ্য করেছি তখনকার ছাত্র সংগঠন সরকারি দলের ছাত্রলীগ, তারা হচ্ছে আপনাদের বিভিন্ন সংগঠনের উপর হামলা চালিয়েছিল এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে হামলা চালিয়েছিল। আগামী দিনে কি এই কালচারটাকে অব্যাহত থাকবে নাকি নতুনভাবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে? ধন্যবাদ। শুরুতেই স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আপনার কোশ্চেনটা হলো যে এই ধারা কি অব্যাহত থাকবে কিনা। আমরা দেখতে পাইছি যে তদন্তকারী ছাত্রলীগ যে তাদের কালচারটা চালু করছিল, গণরুম, গেস্ট রুম, তাদের ম্যান পাওয়ার দরকার ছিল, মধুতে আসো 5 মিনিটে প্রোগ্রাম আছে, ইনস্ট্যান্ট গেস্ট রুম, ইনস্ট্যান্ট গণরুম, এগুলো ছিল তাদের কালচার। তো 24-এ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যখন পতন এসে গেল, 15 তারিখে যখন তারা বিসি চত্বর থেকে শুরু করে রাজু ভাস্কর্য থেকে শুরু করে বিসি চত্বর পর্যন্ত হামলা করলো, আমাদের বোনদের উপরে প্রায় 400 বোনকে রক্তাক্ত করলো, তখন আমরা দেখেছি সাধারণ স্টুডেন্টদের মাঝখানে, আমি নির্দলীয়, আমি কোনো দলীয় না, তো আমার উপরেও হামলা হয়েছিল। আমি আপনার ওয়ার্ল্ড টপকে রোকা হলে চলে গিয়েছিলাম এক সাংবাদিক ভাইয়ের উপরে পাড়া দিয়ে, তো আমি তাকে আর পরবর্তীতে খুঁজে পাইনি তাকে সরি বলার জন্য, কিন্তু মেয়েরা আমাকে সেভ দিয়েছিল। তো যেটা দেখতে পাচ্ছি যে মানুষের যে একটা ক্ষোভ ছিল ছাত্রলীগের প্রতি, এটা আসলে একদিনের ক্ষোভ না, এটা শুরুর দিকের ক্ষোভ। আমি সারাদিন ক্লাস করে এসে বিকালে আমাকে 10টা পর্যন্ত গেস্ট রুম করতে হয়েছে, রাত 12টায় আবার মিনি গেস্ট রুম করতে হয়েছে। এই যে কালচারগুলা, এই কালচারগুলা থেকে আমাদের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এখন যদি কোনো দল ভাবে যে না এটা আমাদের আন্দোলনের ফল, তাহলে সেটা ভুল। এই যে ধারাটা, এই ধারাটা চলার কারণে 17 তারিখ দেখলেন কিন্তু প্রত্যেক হল থেকে, এবং 16 তারিখ রাতেই শুরু হয়ে গেল। 16 তারিখ কিন্তু শহীদ মিনার যে প্রোগ্রামটা ছিল, ওইখানে সাধারণ ছাত্রছাত্রীদের একটা যে মনোভাব ছিল যে এরা মনে হয় এখন ছাত্রলীগ পেলে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা হয়েছিল। এবং 17 তারিখে যখন প্রত্যেক হল থেকে ছাত্রলীগ বের করলো, ছাত্রলীগে যা আছে আপনার রুম টুম সব আপনার ভেঙে চুরে দেওয়া হলো। যে আমি বুঝতে পেরেছি এবং আমরা সেই ইতিহাসটি জানি। আমি একটু বলি, স্পেসিফিক আমি একটু বলতে চাই, আমি একটু 10 সেকেন্ড, আমি আর একটু পরে 10 সেকেন্ড বলি, একটু পরে প্লিজ। আমি আশিক আপনার কাছে জানতে চাই যে অপসংস্কৃতিগুলো আমরা দেখেছি, সেগুলো আসলে সামনের দিন থাকবে কিনা এবং এগুলো প্রতিরোধে আপনার ভূমিকা কি হবে? হ্যাঁ, এখন এই অপসংস্কৃতিটা যদি আপনার দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতিটা, এটা যদি আমরা একাডেমিক হলগুলোতে ছড়িয়ে দেই, তাহলে সেটা অবশ্যই এই কালচার ফিরে আসবে, গেস্ট রুম গণরুম কালচার ফিরে আসবে। কারণ একটা হল থেকে প্রোগ্রাম বের করতে তো 20 জনের নিচে প্রোগ্রাম বের করা যায় না। আমার যদি একটা বৈধ সিট থাকে, আমি কেন প্রোগ্রামে যাব? আমার যদি আপনার গেস্ট রুমের গণরুমের ভয় না থাকে, তাহলে আমি কেন প্রোগ্রামে যাব? তো যদি আপনার দেখা যায় যে সামনের দিকে যদি আপনার ডাকসু যে হচ্ছে, ডাকসু পরবর্তীতে যদি কোনো ক্ষমতাসীন দল আসে, এসে যদি ডাকসুকে আবার হস্তক্ষেপ করে, তাহলে এই কালচার ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব। ক্যাম্পাসে যতদিন আসি প্রতিবাদ ছাত্রলীগের বিপক্ষেও ছিল, যে কোনো দল আসলে তাদের বিপক্ষেও আমাদের প্রতিবাদ থাকবে। ধন্যবাদ আশিক, বুঝতে পেরেছি। আমি আবু বকর আপনার কাছে জানতে চাই, আপনি যেই পদে দাঁড়িয়েছেন, আপনি যদি নির্বাচিত হন, আপনার ইশতেহারে মূল বিষয়গুলো কি?
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুতেই আরিফ ভাইয়ের একটা কথার সম্পূর্ণ এগেনস্টে গিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে ভাইয়া শুরুতে বলছেন যে আমাদের যে জুলাই বিপ্লবের ওনাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখনো এই স্বাধীন বাংলাদেশের কথা বলছি। দেখেন ভাইয়া, শুধু আপনাদের রক্ত না, এখানে কথাটা বুঝি নাই। আপনি বলেছেন যে আপনাদের রক্তের বিনিময়ে আমাদের রক্ত বলতে শুধু আমরা না, এই জুলাই আন্দোলনে পুরা সবার ভূমিকা ছিল। আচ্ছা, আপনি আমরা কোনো আপনার কখনো সংগঠনকে- একক ক্রেডিট নেইনি। সংগঠনকে মেনশন করে তারপর বলেছেন যে আপনাদের ছাত্র দলরা আপনারা ক্যাম্পাসে ঢুকতে পারেননি, তারপর হচ্ছে আপনারা এই জুলাই বিপ্লবে আপনার যে অবদান তার উপর ভিত্তি করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে জুলাই আছি। বিপ্লব তো হচ্ছে জুলাই মাস আর আগস্ট মাস, বাট আমি বলেছি দীর্ঘ 17 বছরের কথা, 18 সাল আমরা থেকে পরে কথা। বিতর্ক করবো। আমরা না, এখন আমি আপনার বক্তব্য শুরুতে শুনতে মানে চাই, আমার সময় হাতে ভাইয়ের খুবই কম। কথাটা মেনে নিতে পারিনি। আচ্ছা, না, আপনি ভুল ব্যাখ্যা হয়তো আপনি ভুল বুঝেছেন, আমার আচ্ছা, কথা হতে পারে, বুঝতে sorry। পারেননি। আরিফ, আমরা আবার পরে শুনবো। বুঝতে পারি। প্লিজ আপনি একটু সংক্ষেপে আপনার মূল এজেন্ডাটা একটু বলতে। আচ্ছা, দেখেন বাংলাদেশে আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী যারাই এসেছে আমাদের স্বাধীনতাকে তাদের নিজেদের মতো করে ব্যবহার করেছে, স্বাধীনতার চেতনাকে তারা হচ্ছে তাদের মতো করে সাজিয়েছে এবং তারা স্বাধীনতা ভার্সেস আদার্স এইভাবে দাঁড় করিয়ে দিয়ে অন্যদেরকে শোষণ, নিপীড়ন এবং নির্যাতন করেছে। তো আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের যে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী যে আন্দোলন, সদস্য যে আন্দোলনগুলো হয়েছে এবং আমাদের সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান, এই যে ইতিহাস, এই ইতিহাসকে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে তুলে ধরা, অর্থাৎ আমাদের ইতিহাসকে যাতে বিকৃত করতে না পারে এবং সঠিক ইতিহাস যাতে পরবর্তী প্রজন্ম তারা জানতে পারে এবং এই আমাদের যে ইতিহাস সেটাকে, সেই চেতনাকে ধারণ করে এবং পরবর্তী তারা যাতে হচ্ছে আমাদের দেশীয় যে কোনো আন্দোলনে তারা হচ্ছে আবার সক্রিয় ভূমিকা পালন ধন্যবাদ করতে আবু বকর। পারে। আমি একটু মাহাদি হাসান আপনার কাছে শুনতে চাই। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। বর্তমানে নির্বাচন যে পরিবেশ রয়েছে আর মাত্র 5 দিন বাকি, এখন পর্যন্ত সার্বিক যে অবস্থা আপনার কাছে কি মনে হয় 9 সেপ্টেম্বর একটি উৎসবমুখর নির্বাচন হবে কিনা? জি, ধন্যবাদ প্রথমে নিউজ 24-কে। আসলে আমার মনে হচ্ছে এবার যে ডাকসু দীর্ঘ 6 বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে, এই জায়গায় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক একটা পার্টিসিপেশন আছে। শুধু মানে যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও না, আমরা অনেক স্বতন্ত্র প্রার্থী দেখতে পাচ্ছি যারা স্বেচ্ছা হচ্ছে ডাকসুতে অংশগ্রহণ করতেছে। এবং আমাদের যে ছাত্রদলের যে প্রার্থী তিনি একটা কথা বলছেন, আসলে নির্বাচনের প্রচার আসলে কিন্তু খুব কম সময় দেওয়া হয়েছে, মাত্র 13 দিনে। আমি প্রথম থেকে এটা বারবার বলেছি, আমরা যখন নির্বাচন কমিশনের সাথেও বসেছিলাম তখন আমরা বলছিলাম যে এই স্বল্প সময় আসলে নির্বাচনে প্রচার করা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো এমনিতে আমাদের যে বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে যেহেতু সময় স্বল্প, তারপরও প্রার্থীরা চেষ্টা করতেছে তাদের ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছানো, তাদেরকে নিজেদের ম্যান্ডেট বোঝানো, শিক্ষার্থীদের কি ধরনের সমস্যা সেগুলো জানার জন্য। এবং নির্বাচন কমিশন মোটামুটি হেল্প করতেছে। আমার মনে হচ্ছে আরও তাদেরকে সচেষ্ট হওয়া দরকার ছিল, বিশেষ করে যখন আমরা দেখছি আচরণবিধি ভাঙার বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আসতেছিল। আসলে আমি মনে করি যে এই জায়গায় প্রার্থীদের কোনো ভুল নাই যে আচরণবিধি তারা ভাঙছে, কারণ তারা তো জানি না আচরণবিধি কি কি। নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ে বসেছে। মাহাদি, আপনাকে ধন্যবাদ। আসলে আমার সময় খুবই কম, বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। বিরতির আগে আমরা যেমনটা আলোচনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের পরিবেশ নিয়ে। মাহাদি হাসান, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 500টি বুথ থেকে বাড়িয়ে 700টি বুথ করেছে এবং নির্বাচনের সময় 1 ঘন্টা বাড়িয়েছে। এমন অবস্থায় যারা ভোটার তাদের জন্য এটি কতটুকু ইতিবাচক, এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভোটার মাত্র 13 সেকেন্ডের মতো সময় পাবে একটি ভোট দিতে। আসলে এই সময়টা সম্ভব কিনা একজন ভোটারের পক্ষে? ধন্যবাদ। যে আসলে এটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা যারা 2019 সালে ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি, আমাদের মনে হয় আমরা যারা অধিকাংশ প্রার্থী কিন্তু প্রতিটা পদে আসলে আমাদের ভোটটা দিতে পারিনি, এবং এবারে কিন্তু হচ্ছে আমাদের পদের সংখ্যা আরও বাড়ছে। আমাদের সাথে যখন নির্বাচন কমিশন নির্বাচনের পূর্বে একবার বসেছিল যে আসলে কি করা যায়, কি ধরনের চ্যালেঞ্জ আছে, তখন আমরা কিন্তু এটা বলেছিলাম যে ব্যালট পেপার কেমন হবে, এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা কিভাবে সে ভোট দিবে, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ডেমো ভোটের আয়োজন করা যাতে শিক্ষার্থীরা ইউজড হয়। এখন আপনি ধরেন কখনোই ভোট
দেন নাই, আপনি জানেন না ব্যালট পেপার কেমন, আপনি জানেন না কয়জনের নাম আছে ভালোভাবে, কোথায় আছে, কোন পৃষ্ঠায় আছে। হুট করে আপনি যখন ভোট দিতে যাবেন কিভাবে, আপনার পক্ষে তো 42 জনকে আসলে ভোট দেওয়া খুবই কঠিন, এটা আসলে আমরা একটা দুঃসাধ্য বিষয়। সেক্ষেত্রে আমার মনে একটা আশঙ্কা হচ্ছে, যেমন হচ্ছে আমরা 2019 সালে ডাকসু নির্বাচন সময় একটা জট দেখেছি, নির্বাচন একজন ভিতরে ঢুকলে সে বের হচ্ছে না। এবারও এই ধরনের একটা ঘটনা পুনরাবৃত্তি হলেও হতে পারে, কারণ কেউ যদি 42টা ভোট দিতে চায়, যদি একজনকে এসে 30 সেকেন্ড করে নেয়, তাহলে তো আমার ওই যে সময় এখন বরাদ্দ আছে সেই সময় তো হচ্ছে না। তাহলে এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আছে। আমার মনে হচ্ছে যেহেতু সামনে আরো 7 দিন বা কয়েকদিন আছে, সেই কয়েকদিনে শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনার একটা হচ্ছে মানে কিভাবে ভোট দিবে এই বিষয়ে আসলে একটা সচেতনতা তৈরি করা, যাতে হচ্ছে এই সময়টা যত দ্রুত কমিয়ে আনা সম্ভব। কিন্তু এই জায়গায় সংখ্যা থেকেই যায়, সকল শিক্ষার্থী সকল পদে ভোট দিতে পারবেন কিনা, বড় ধরনের একটা চ্যালেঞ্জ রয়েছে। ধন্যবাদ মাহাদি। আমি আবু বকর আপনার কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটের দিনের নিরাপত্তা নিয়ে আপনার মধ্যে কোনো ধরনের শঙ্কা আছে কিনা, এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ থাকবে, তার মাধ্যমে আসলে ভোটের পরিবেশ ঠিক রাখা কতটুকু সম্ভব? দেখেন, ভোটের পরিবেশ ঠিক রাখার যে আমাদের যে নিরাপত্তা বা হচ্ছে আমাদের যে পরিবেশ সুষ্ঠু বজায় রাখা, এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের উপর নির্ভর করে। বিশেষ করে এখানে আমরা শিক্ষার্থীরা, আমরা ভোট দিচ্ছি এবং ক্যাম্পাসে আমরাই আছি। এবং আমরা যদি চাই যে আমাদের ক্যাম্পাসে এই আমাদের যে নির্বাচনটা এটা সুষ্ঠুভাবে হবে, তাহলে সম্ভব। অর্থাৎ আমরা এখানে যদি নিজেদের প্রভাব না খাটাই বা দলীয় কোনো প্রভাব না খাটাই, এবং আমরা এখানে হচ্ছে অন্যকে যদি সহ্য করার যে সহনশীলতা সেটা যদি না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সুষ্ঠুতা নিয়ে হচ্ছে অবশ্যই প্রশ্ন উঠবে, এবং হচ্ছে আমরা মনে করছি সেক্ষেত্রে হচ্ছে ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24-এর গণঅভ্যুত্থানের পর অনেক কিছু শিখেছে এবং অনেক কিছু পরিবর্তন হয়েছে, তারা এখন অনেক কিছুই জানে এবং অনেক কিছুই বোঝে। সো আমি মনে করছি আমাদের পরিবেশটা ওভারঅল ভালো থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আবু বকর। আশিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান যে সুযোগ, সেটি আছে কিনা? ধন্যবাদ। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা এখনো নাই, কারণ আমরা আজকে একটা নিউজে দেখতে পাচ্ছি ছাত্র দলের আবিদুল ইসলাম ভাই সে রঙিন পোস্টার করে ফেলেছে। সেটা তো আসলে লেভেল প্লেইং পোস্টার না। কালকে আমরা একটা মহিউদ্দিন রনিবার পোস্টে দেখলাম যে নিউজ হয়েছে, তানভীর বাড়ি হামিম ভাই একটা লোক নিয়ে আসছে বাইরে থেকে এনে নির্বাচনী প্রচারণা করছে, পোস্টার বিলি করছে। সে পরিচয় দিচ্ছে সেই রোকেয়া হলের, এমনকি পরবর্তীতে পরিচয় দিচ্ছে ঢাকা কলেজের, কিন্তু সে আসলে তানভীর বাড়ি হামিম না, এটা অন্য কেউ। আপনারা ভালো করে জানেন, আপনি হয়তো জানতে পারেননি যে এটা ভালো করে ফেসবুক, আসলে প্রার্থী তো আমরা ফেসবুকে ঢোকার সময় পাই না, একটু ভালো করে জানেন এটা কে। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু মহিউদ্দিন ভাইয়ের পোস্টে ওটাই ছিল। তো এই যে লেভেল প্লেইং ফিল্ডটা নাই, আর যে আপনার ধরেন যে দলগুলো যে আছে, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, এদের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলতে গেলে নেই বললেই চলে। আমাদের নাই কোনো। কেন, মানে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে তো আমাদের কোনো মিডিয়া কভারেজ নাই, মূলধারা মিডিয়াগুলো আমাদের নিচ্ছে না। আমাদের 24 এর মতো টক শোতে আপনি আসেন, মানে নিউজ 24 এর মতো দেশব্যাপী একটা ন্যাশনাল মিডিয়াতে এসে আপনি টক শো করতেছেন, আপনি বলেন নিউজ 24 বলতে আমরা কিন্তু যেটা বুঝি মিডিয়া কভার করছেন, এটা কোনো কথা হতে পারে? এটা জ্বলন্ত প্রমাণ আপনি নিজেই যে মিডিয়া কভার করছেন। ছাত্রদলের কোনো একজন নেতা কর্মী যদি বাইরে বের হয়, সেখানে ক্যামেরা, তারপরে বিভিন্ন টিভি চ্যানেলগুলো গিয়ে ভিড় জমায়। কই ভাই, আমি তো আসছি, আমার সাথে তো কোনো টিভি চ্যানেল নাই। আপনি 71 হলের সামনে একটু নামাজের পরে অথবা কালকে শুক্রবার আছে, নামাজের পর যখন আবিদ ভাই বের হবে তখন একটু দাঁড়ায়েন। অবশ্যই ছাত্রদের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে দেখেই মিডিয়া। আরে কি বলতে চান আমাদের গ্রহণযোগ্যতা নাই? আশিক, আমি বুঝতে পেরেছি। আরিফ, গ্রহণযোগ্যতা নাই বলতে চাচ্ছি না। আরিফ, আমি আপনার কাছে একটু শুনতে চাই, আসলে যে বিষয়টা একটা অভিযোগ করেছে আশিক, যে ছাত্রদলের একজন প্রার্থী রঙিন পোস্টার ছাপিয়েছে, এটি কি আসলে ঠিক কিনা, এবং মিডিয়া কভারেজের সাথে লেভেল প্লেইং ফিল্ডের সম্পর্কটা কি, আপনি কি মনে করেন? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2। নির্বাচনের শুরু থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার অভিযোগ জানিয়ে আসছি যে স্যার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনারা এটি বন্ধ করুন। কিন্তু ওনারা যারা এখানের অ্যাডমিন আছেন, তারাও কিন্তু প্রার্থী নির্বাচনে, তারা নিজেদের প্রচারণা চালাচ্ছে আর অন্যদিকে অন্যান্য সংগঠনের নামে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা বারংবার গিয়েছি, কিন্তু এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলছে তারা বিটিআরসির কাছে চিঠি পাঠিয়েছে। বিটিআরসির কাছে যদি চিঠি পাঠায়, ওরা যদি বন্ধ করতে না পারে, তারা তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রার্থী, আপনারা তাদেরকে ডেকে এনে বন্ধ করান। তারপরে বলছেন ভোট কেন্দ্র নিয়ে, আপনি উদয়ন স্কুল কেন্দ্রে 4টি হলের ভোট দিয়েছেন, মুজিব হল, বিজয় একাত্তর হল, জিয়া হল, সম্ভবত সূর্য সেন হল, 4টি বড় বড় হল। এত বড় হলের এই যে উদয়ন স্কুলের সামনে তারা লাইন ধরে দাঁড়াবে কিভাবে? আপনি আমাদেরকে ওয়েটা দেখান।
এই বিষয়ে আপনারা যে নির্বাচন কমিশনের কাছে আপনাদের কোনো ধরনের দাবি সেজন্যই দাওয়া বলছি যে জানিয়েছেন কিনা? লেভেল প্লেইং ফিল্ড নেই, বারংবার আমরা গিয়েছি, বুঝিয়েছি, কিন্তু ওনারা ওনাদের কথাই বলে যাচ্ছে। ওনারা, আমার মনে হচ্ছে ওনারা একটি পক্ষকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেই পক্ষটি আসলে কারা? সেই পক্ষ কারা, এখানে যারা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তারা সবাই বলতে পারবে যে সেই পক্ষটি জি, কারা। আরিফ, আপনাকে ধন্যবাদ। নোমান আহমেদ, যেমনটি বলছিলেন আরিফ, যে আসলে একটি পক্ষকে নির্বাচন কমিশন বেশি প্রায়োরিটি দিচ্ছে বা তাদেরকে একটু বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করছে, এটা আসলে কতটুকু সত্য? দেখেন, সুযোগ কে কাকে দিচ্ছে কে কাকে দিচ্ছে না এটা আসলে আমরা জানতে পারি যখন দুইটা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদেরকে স্বঘোষিত অভিভাবক মনে করে আসছে 5 আগস্টের পর থেকে। আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, আসলে জিনিসটা কি? দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে মিডিয়া আছে প্লাস বাহিরে যে মিডিয়া আছে, যদি ওইভাবে চিন্তা করেন, ছাত্রদল কিংবা শিবির তাদের মধ্যে যে একটা মানে কলিশন হয় প্রত্যেকটা সময় মিডিয়া যে কাভারেজ নিয়ে, ধরেন হচ্ছে তাদেরও বট আইডিয়া আছে, তাদেরও বট আইডিয়া আছে, একজন আরেকজনকে এভাবে মানে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে। আমরা আসলে এইগুলাই জানতে পারি। এখন আমরা যে বিষয়টা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভাই যে কথাটা বললেন আরিফুল ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2, আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে ওইখানে একটা গ্রাউন্ড দেয় কথা বলার, এটা কিন্তু আরিফুল ভাই বলতে পারবে না। বিষয়টা হয়ে থাকে কাদের মধ্যে? বিষয়টা হয়ে থাকে যেই রাজনৈতিক দলগুলোর যেই অর্গানগুলো আছে, যে ছাত্র সংগঠনগুলো আছে, সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে, তাদের মধ্যেই মারামারি, তাদের মধ্যেই কাটাকাটি, তাদের মধ্যে সবকিছু। মিডিয়াতে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি এই পর্যন্ত যে কথাটা বলবো, যদি মিডিয়া প্লেইং এর বিষয়টা ভাইয়েরা ওই রকম বোঝে যে ছাত্র শিবিরের সাথে ছাত্র দল, আমি মনে করি যে তাহলে এখানে মিডিয়া প্লেইং বলতে কিছু নেই। কারণ ভোটের মাঠ অন্য কথা বলছে, ভোটের মাঠ অন্য কিছু ব্যাখ্যা করছে। স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসু নির্বাচনটা হচ্ছে, ডাকসু নির্বাচনে যে প্রার্থীরা আছে, স্বতন্ত্র যারা আছে, তারা যখন ডোর টু ডোর যাচ্ছে, তারা যখন 1 to 1 কানেকশন করছে, তখন বোঝা যাচ্ছে আসলে প্লেইংটা কোথায় হচ্ছে, প্লেটা আসলে কোথায় হচ্ছে। ওই লেভেল প্লেইং বিষয়টা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে আছে, আমি এটা বিশ্বাস করি। আপনাকে বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু নোমান আহমেদ, আপনার কাছে জানতে চাই, মিডিয়া কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারা সর্বোচ্চ মেধাবী, তারা তাদের যে বিবেচনা বোধ, বিবেক বোধ এবং তাদের জানাশোনা, তারা কিন্তু প্রত্যেকটা প্রার্থীর সম্পর্কে জানে, সেক্ষেত্রে কি আসলে মিডিয়া কোনো রোল প্লে করতে পারে? না, আমি আপনার এই কথাটার সাথে একটু দ্বিমত পোষণ করছি যে তারা প্রত্যেকটা প্রার্থীর সম্পর্কে জানে, বিষয়টা সেরকম না। এখন আপনি যে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি ম্যাচিউর, তারা সব কিছুই বোঝে, কিন্তু আমি যদি আপনাকে একটা অতীতের ঘটনা বলি, যে 2024 সালের 7ই জানুয়ারির যে ডামি ইলেকশন হইল, সেইখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশের প্রায় সকল আন্দোলনের সূতিকাগার, তো সেই নির্বাচনটার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী দাঁড়িয়েছে? তো তাহলে আপনি কি বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু পলিটিক্যালি কনসাস? আমি বোধহয় এইখানকার মধ্যে আমি ছিলাম আর আবু বকর ভাই ছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কিছু কিছু প্রার্থীকে, বিশেষ করে প্রার্থী কেন্দ্রিক কিছু কিছু মানুষকে মিডিয়া একটা ওভার হাইপ করার চেষ্টা করছে, এবং এক্ষেত্রে বিশেষ প্রবলেম যেটা দেখছি আমরা, মূলধারার মিডিয়াগুলোর বাইরে যে মোবাইল জার্নালিজম, এইটা আরো বেশি সমস্যা ঘটাচ্ছে। তারা একজন প্রার্থী যাচ্ছে, পেছন পেছন যাচ্ছে, এই করছে সেই করছে, একজন প্রার্থী এমনি হয়তো বা আড়ালে আবডালে একটা কথা বলছে, সেটা নিয়ে একটা নিউজ করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে প্রার্থীর এবং দলের পোষা কিছু মিডিয়া, মোবাইল জার্নালিস্ট আছে বলে আমি মনে করি, যারা প্রার্থীদেরকে একটা ওভার হাইপ করার চেষ্টা করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি যে অধিকাংশ শিক্ষার্থী, নোমান, আমি আপনাকে বুঝতে পেরেছি, আসলে আপনি যেমনটা অভিযোগ করছেন, আসলে মিডিয়াকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা, এটি আসলে কারো একা পক্ষে সম্ভব না, এবং মিডিয়া কিন্তু তার স্বাধীনভাবেই কাজগুলো করছে। হয়তোবা আপনাদের যে ব্যক্তিগত প্রচার প্রচারণা, সেই ক্ষেত্রে বা হয়তোবা একটু কম বেশি হতে পারে। তো আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আবারও পরবর্তীতে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু পরেই ফিরছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল ইসলাম। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমি এই পর্যায়ে আরিফুল ইসলাম আপনার কাছে শুনতে চাই, আপনি যদি নির্বাচিত হন, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে পদ, সেই পদে নির্বাচিত হলে আপনি এই পদের জন্য কি করতে চান, আপনার পরিকল্পনাটা কি? 1 মিনিটে শুনতে চাই। আচ্ছা,
বট আইডির ব্যাপারে আমি বিরোধিতা করলাম, ছাত্রদল বট আইডি ইউজ করে না, বলে রাখলাম। আমি যদি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হই, ফুলার রোডের পাদদেশে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম ও ভাস্কর্য আছে, সেটা অনেকদিন ধরেই 5 আগস্টের পরে একটি পক্ষ এটাতে অনেক ভাঙচুর চালিয়েছে, তছনছ করে ফেলেছে। আমি সেটি 3 মাসের মধ্যে পুনঃসংস্কার করতে চাই। তারপর আমাদের নারী বোনরা যে 14 জুলাই 15 জুলাই ছাত্রলীগ দ্বারা নির্মমভাবে শিকার হয়েছেন, তাদের স্মরণে আমি জুলাই সাহসিকা স্মরণী রোডের নামকরণ করতে চাই, যে রোডটি হবে টিএসসি থেকে ভিসি চত্বর পর্যন্ত। একটি বিশেষ দল বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে হেয় করে, মুক্তিযুদ্ধের পক্ষে হেয় করে কথা বলেছে। আমি চাই এই বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অবদান আছে মুক্তিযুদ্ধে, যেগুলো এতদিন কারো সামনে তুলে ধরা হয়নি, সেটি তুলে ধরতে, এবং দলীয় ইতিহাসের বাইরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ও আসল ইতিহাস তুলে ধরতে এবং তা দেশব্যাপী প্রচার করতে। আমি চাই একটি ফুড নিউট্রিশন অথরিটি স্বতন্ত্রভাবে গড়ে তুলতে, যেখানে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন এবং নিউট্রাল ফুড নিউট্রিশনিস্টরা। জি, ধন্যবাদ আরিফ। নোমান, আপনি যদি নির্বাচিত হন, প্রথম 6 মাসে আপনি কি কাজগুলো করতে চান? প্রথম 6 মাসের বাইরে আমি প্রথমে যে কাজটাতে হাত দিতে চাই সেটা হচ্ছে একটা লং টাইম প্রসেস। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা অলওয়েজই দেখি যে একটা শক্তি আমাদের ইতিহাসকে বারবার সেই 1972 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করতে বাধ্য করে, যে আমরা যতই আগাতে চাচ্ছি একটা বাইনারি ডিবেট দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে সেই আবার ওই জায়গাটাতেই নিয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আছে এবং 24-এর অভ্যুত্থানের বিরোধী শক্তি যারা আছে, তাদেরকে আদর্শিকভাবে কিভাবে প্রতিহত করা যায়, সেটাতে প্রথম দিন থেকে আমার লড়াইটা শুরু হবে। পাশাপাশি আমার পোস্টটা তো কোনো ওয়েলফেয়ার বেসড পোস্ট না, তো ভাই যেটা বললেন আমার ইশতেহারের মধ্যেও ওইটা আছে, ফুলার রোডের স্থাপনাগুলো সংস্কার করার পাশাপাশি শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বেশ কিছু জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো ভ্যান্ডালাইজ করা হয়েছে। আমি সেগুলো সংস্কারেও সরকারের সাথে কাজ করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে এই যে আমরা যে বারবার রাজনীতিতে পেছনে ফিরে যাচ্ছি, এটার একটা অন্যতম কারণ আমার কাছে মনে হয় যে আমাদের পলিটিক্যাল কনসিয়াসনেসের জায়গাটাতে হয়তো বা একটু ল্যাকিংস আছে। যে নোমান, আমি So, বুঝতে সেই জায়গা পেরেছি, থেকে নোমান, একটা ইন্টেলেকচুয়াল আমার সোসাইটি সময় তৈরি খুবই করা কম, আমি বুঝতে আমার পেরেছি। একটা লক্ষ্য। হৃদয়, আপনার প্রথম কাজটি কি হবে? আমি যদি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়, আমার প্রথম এবং প্রধান কাজ হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনটা একটা ক্যালেন্ডারের মাধ্যমে প্রতি বছর প্রতিষ্ঠিত করা। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত মুক্ত করে এবং দলীয় দাসত্বের যে রাজনীতিটা হয়ে থাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার জন্য যে কাজগুলা করা দরকার আমি সেইগুলা করব। তারপরে আমাকে একটু বলতে দেন, তারপরে যে কাজটা আসে সেটা হচ্ছে কথা বলার স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মুক্তভাবে কথা বলবে, সে 71 পর্যন্ত কথা বলবে, কেউ 72 থেকে 75 পর্যন্ত কথা বলবে, কেউ 75 থেকে 24 পর্যন্ত কথা বলবে, তার টুটি চেপে ধরা হবে না। এইরকম একটা প্ল্যাটফর্ম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করতে চাই, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে। ধন্যবাদ হৃদয়। আশিক, আপনার কাছে জানতে চাই, আপনি নির্বাচিত হলে প্রথম 3 মাসে কোন কাজটি আগে করতে চান? আমি প্রথম 3 মাসে যে কাজটি করতে চাই, যে মুক্তিযুদ্ধ যে একটা নির্দলীয় একটা ইতিহাস, সেটা আমি সবার সামনে তুলে ধরবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব এবং একাডেমিক এক্সেলেন্সিতে এটা অন্তর্ভুক্ত করব। আর দ্বিতীয় কাজটা হলো কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো দল ঢাকা ইউনিভার্সিটি যাতে প্রচার করতে না পারে যে 24 এবং 71-এর ইতিহাসকে যারা বিকৃত করতে না পারে, সেই বিষয়ে আমি কাজ করে যাব। আর তৃতীয় কাজটা হলো আমার ইশতেহারে আছে, সেটা হলো যে 24-এর আন্দোলন নিয়ে অনেকেই দাবি করে আমরা স্টেক হোল্ডার। আমি এদেরকে নিয়ে একটা উন্মুক্ত সেমিনার অথবা উন্মুক্ত ডিবেটের আয়োজন করব। সেইখানে সবার কাছে কোশ্চেন করা হবে এবং সবার কাছ থেকে উত্তর নেওয়া হবে, যাতে ঢাকা ইউনিভার্সিটি তথা পুরো দেশ জানতে পারে যে একটা নির্দলীয় 24-এর ইতিহাস রয়েছে। ধন্যবাদ আশিক। আবু বকর, আপনার মূল পরিকল্পনাটা কি? দেখেন, আমাদের মহান যে মুক্তিযুদ্ধ, সেই চেতনাকে ধারণ করে আমাদের অন্যান্য সেই বিপ্লবগুলো হয়েছে। আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্বাধীনতার মহান যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই প্রতিষ্ঠান, এই যে 3টা দাবি, এগুলো হচ্ছে বাস্তবায়ন উদ্যোগ নেওয়া। পাশাপাশি হচ্ছে ছাত্র রাজনীতি নামে যে লেজুর বৃত্তির রাজনীতি, অপরাজনীতি এবং ভয়ের যে রাজনীতি, সেগুলো অবসান ঘটানোর জন্য সকল ছাত্র সংগঠন এবং শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করা।
পাশাপাশি হচ্ছে 1947, 71 এবং 24 জুলাই গণ অভ্যুত্থান, যেটা এই ইতিহাসের চেতনাকে ধারণ করা, সমুন্নত করা এবং আন্তর্জাতিকীকরণের মাধ্যমে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপদান করা। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যে সংখ্যালঘু ছিল তাদের যে অবদান সেগুলোকে স্বীকৃতি দান করা। আমরা দেখেছি বরাবরই হচ্ছে আমাদের যারা সংখ্যালঘু থাকে তাদেরকে হচ্ছে এখানে রিকগনাইজ করা হয় না। আমি ফার্স্ট প্রায়োরিটি, আমি এটা অন্যতম একটা দায়িত্ব থাকবে আমি মনে করছি। পাশাপাশি অ্যালামনাইকে সম্পৃক্ত করানোর মাধ্যমে আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলনের চেতনাকে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চার করা। আবু বকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আমি বুঝতে পেরেছি। মাহাদি, আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই, যারা প্রার্থী রয়েছেন তাদের যে ইশতেহার সেটা আসলে বাস্তবায়নযোগ্য কিনা? আমার মনে হয় তাদের যে স্থির আছে এটা বাস্তবায়নযোগ্য। তারপরেও কয়েকটা বিষয় আমার মনে হচ্ছে তাদের খেয়াল রাখা দরকার। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু বিশেষ কোনো কোর্স নেই, বিশেষ কোনো অধ্যায় নেই। আমার মনে হয় যারা এই জায়গায় প্রার্থী আছেন তারা সবাই এই বিষয়টি যদি নজর দেন, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে সে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, সেই ইতিহাসটা কিন্তু কোথাও সংরক্ষিত মানে একেবারে পুরোপুরি নাই, বিক্ষিপ্তভাবে আছে। এটা যদি ভালোভাবে করা যায় আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে। ভাই এখানে আমার একটা ইয়ে ছিল যে ভাই যেটা বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধকে পড়ানো হয় না, আমরা দেখেছি 2019 আমরা ভর্তি হওয়ার পর আমাদের একটা কোর্স চালু করা হয়েছে বাংলাদেশ স্টাডিজ, পড়ানো হয় তবে সঠিক ইতিহাসের ক্ষেত্রে শুনেন ভাই, আমার ইনস্টিটিউটে কোনো কোর্স চালু নেই করা হয়েছে আর কি। আমি একটু বলি, নিউজ 24 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা অবতীর্ণ হয়েছে। 1 মিনিট যে সময় দিয়েছেন সেই সময়ের মধ্যে যে লম্বা ইশতেহার তৈরি করেছি, ধন্যবাদ। যা করেছি, হ্যাঁ ভাই, এতগুলো 1 মিনিট সময় আসলে বলা সম্ভব না। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা এ পর্যায়ে শেষ করছি। আমাদের হাতে সময় খুবই কম। আমরা আগামী দিন একই সময়ে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমরা প্রত্যাশা করছি আগামী 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এবং সেই নির্বাচনে ভোটাররা তাদের পছন্দ মতো নিজের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, সেটি প্রত্যাশা করছি। এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ।